আসসালামু আলাইকুম, শুভ সকাল। ওয়েব প্রসেসিং 2 এর অফিসিয়াল তৃতীয় লেকচারে সবাইকে স্বাগতম। আগের দিন আমরা রোলার প্রিন্টিং পর্যন্ত পড়ছিলাম। রোলার প্রিন্টিং নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? রোলার প্রিন্টিংটা কি বুঝছেন সবাই ঠিক মতো? একটা রোলারের উপরে আমাদের ডিজাইনটা খোদাই করা থাকে, ওই তারপর ওইখানে কালার এসে কালারটাকে অ্যাড করে দেন আমরা রোলার আর এখানে কালারটাও পাস হচ্ছে কিভাবে? রোলারের মাধ্যমে। রোলারের মাধ্যমে। তিনটা কালারটা রোলারের মাধ্যমে পাস হচ্ছে। আমাদের প্রশ্ন ছিল এখানে কি বিভিন্ন কালারকে একসাথে মিক্স করে পাস করা হয় না সিঙ্গেল কালার পাস? এটা আপনার ওই ডিজাইনের উপর ডিপেন্ড করে। যেমন ধরেন বাংলাদেশের পতাকা, বাংলাদেশের পতাকাতে এটা রেড আর এটা হচ্ছে গ্রিন, ঠিক আছে? তো আপনার মাঝখানে যখন মাঝখানের ওই ডিজাইনটা যখন আপনি করবেন তখন কি ওখানে মিক্স করা কালার দিবেন, রেড আর গ্রিন মিক্স করে দিবেন। এই এরিয়াটা যখন আপনি প্রিন্ট করবেন তখন কি এখানে আপনি রেড প্লাস গ্রিন একসাথে দিবেন মিক্স না করে? স্যার জাস্ট রেডটা দিন। জাস্ট রেডটা দিবেন। প্রশ্ন উত্তর পেয়ে গেছেন? মিক্স কখন করব? যে ধরেন আপনি রেড দিচ্ছেন না, আপনাকে দিতে হবে ম্যাজেন্টা, তাহলে আপনাকে ওই যে রেডটা থেকে চেঞ্জ রেডের সাথে হয়তো কি মিক্স করলে ম্যাজেন্টা হয়। রেডের সাথে আমি জানি না এর সাথে ব্লু স্যার ব্লু হবে আর আমাদের পড়েছি স্যার ইয়েলো দিয়ে দেখেন। ইয়েলো রেড এন্ড পার্পল। এখানে দেখাচ্ছে ম্যাজেন্টার নিচে একটা ইন্ডিপেন্ডেন্ট কালার হচ্ছে। হ্যাঁ এই যে পিগমেন্ট পিগমেন্ট বলছিলাম, এটা অনুযায়ী দেখাচ্ছে ম্যাজেন্টার নিচে ইন্ডিপেন্ডেন্ট। স্যার মেজেন্টা আমার যা মনে হয় এইটা রেড আর এছাড়া পার্পল বা ইউলি ইউলো দিয়ে তুমি আমার কাছে আছে। Is like yellow plus magenta is equal to red. আচ্ছা, স্যার মেজেন্টা কালার আমরা এই শেষ রেড এর সাথে কিছুটা ইয়েলো পার্পল যোগ করলে মোটামুটি হয়, বাট অ্যাকুরেট পাওয়া যায় না, পিঙ্কিশ টাইপ হয়ে যায়, তার জন্য আমাদের মেজেন্টা আলাদা কিনতে হয়। রেড আর ইয়েলো মিক্স করলে কি হয়? পিঙ্ক টাইপের কালার হয়। গ্রিন টাইপ আপনি কি বলুন? রেড প্লাস অরেঞ্জ। হ্যাঁ রেড প্লাস গোলাপি আর ওই রেড গ্রিন একসাথে The love side. Software.
প্লাস একবার ইয়েলো। একবার ইয়েলো এটা কিভাবে বের করলাম? রেড আর ইয়েলো মিলে অরেঞ্জ হয়, সেই অরেঞ্জের সাথে আবার রেড যোগ করলে যোগ করলে ম্যাজিক হয়। তাহলে আপনার যদি ওই রেশিও ইয়ে করা হয় তাহলে 2:1 রেড হবে 2 অনুপাত থাকবে আর 1 অনুপাত হবে, সরি 1 অনুপাত হবে। আচ্ছা, যেমন আমরা আজকে টপিকে চলে যাই। স্টেনসিল ক্যামেরাটা কি কতটুকু কভার করতেছে? আপনি পিছিয়ে দেন, আপনি দিছে এটা সম্পূর্ণ কভার করতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, স্টেনসিল প্রিন্টিং, স্টেনসিল এই এখানে মার্কার দিয়ে মার্ক আছে। আচ্ছা, স্টেনসিল প্রিন্টিংটা হচ্ছে সকল আমাদের এখানে আছে, আমাদের এখানে আমাদের নামটা দেখাচ্ছে। আমি কালকে নিয়ে শনিবার দিন আমি ওই ইসে ক্যাম্পাসে বানাই, আমি নিয়ে আসবো না আমাদের পোস্টার নিয়ে আসবো না, খারাপ লেগে যাবে না। আচ্ছা, stencil printing একটু দেখেন। This is one of the oldest method of printing, but it is not used in any great extent. এটা ধরে কি here the color is applied to the fabric by brushing or spraying the interstices of pattern cut from a flat sheet of retinal or waterproof paper or plastic sheet or laminated sheet. স্যার আমি এক্সটেনসিভ প্রিন্টিং হলো যে স্টেনসিল প্রিন্টেড ভিডিও দেখি, এটা অনেক, কারণ এটা হচ্ছে এখন কারেন্টলি ইউজে নাই। এটা আমি স্যার এটা কি আসলে একটা অক্ষরের মতো একটা লেটারিং করা হয়, একটা লেটার দিয়ে কাটা হয় সাইজে, ওর উপর ডাইগ্রাম দেওয়া হয়। কাটার পর ওইটাকে একটা ছাঁচের মতো তৈরি করা হয়, তো ওইটার উপর প্রিন্টটা দিয়ে প্রিন্ট হয়ে যায়। আমি কালকে দেখেছিলাম। স্যার এটা এটা না এটা 25 মিনিটের ভিডিও বড় হয়ে যায়। আমি আগে দেখছিলাম। এটা এখন পেইন্টিং এ আছে, কিন্তু এটা হচ্ছে কাপড়ের উপর বা টেক্সটাইলস এর ব্যবহার করতে দেখতেছি স্টেনসিল। স্যার আপনার কি জি স্যার এটা দেখছি ওইখানে আচ্ছা। ছাতা অ্যাক্টিভিটি করানো স্যার ওটা এটা কি বলছে বুঝছেন? এটা হচ্ছে প্লাস্টিক অথবা পেপার, সেই পেপারটার ভিতরে ছাঁচ বানায়, হ্যাঁ সেই ছাঁচের ভিতরে রং করে স্প্রে করে ওই আমরা স্প্রে প্রিন্ট করি না ইস্যু দেওয়ালে লেখার সময় ওইটা এটা খুবই রেয়ার। লেয়ার বলতে হ্যাঁ টেক্সটাইলে ইউজ হয় না, এটা গ্রাফিটি করতে চাইলে কেউ ওয়ালে গ্রাফিটি করবে অথবা পেইন্টিং করবে। এইটা অনেক স্টিল হওয়া লাগে না, মানে কালার বেশি করা টিভিগুলোর কথা আমাদের ডিপার্টমেন্ট থেকে অনেকবার বলা হয়েছে, 4টা টিভিতে পাবো। জি স্যার এটা তো পুরো পুরোপুরি প্রবলেম স্যার, কি করে বোঝাই যায় না। সুন্দর প্রিন্ট হয়ে গেছে, এটা করা যায় স্যার আমাদের তাহলে আমি হচ্ছে একটা ক্লাস ওয়ার্ক দিয়ে এবার এই ভিডিওটা দেখলেন না, এবার আমাকে দুজনই হচ্ছে এবার খাতা কলম নেন, আমাকে হচ্ছে একটা প্রশ্নের উত্তর দেন 40 সেকেন্ডের ভিতরে।
স্যার স্টেনসিল কোনটাকে বলতেছিলেন স্যার? এই ছাঁচটাকে স্টেনসিল বলা হচ্ছে, যে ছাঁচের ভিতর দিয়ে আমরা ইয়ে করতেছি, পেইন্ট স্প্রে করতেছি অথবা ব্রাশ করতেছি। প্রশ্নটা বলছেন স্যার দুটোতে এক why are we using stencil? এই ছাঁচটা মানে এইটা না, এই ছাঁচটা কেন ছাঁচটা আমরা কেন ব্যবহার ব্যবহার করতেছি? আমরা কেন হাতে আঁকতেছি না? হাতে আঁকলে হতো না। মানে আঁকতে পারতাম না, কেন আঁকতেছি না? যদি আমি বলতেছি আঁকতে পারতাম না, এবার আপনারা বলেন না স্যার পারতাম না, কেন পারতাম না? 40 শব্দের ভিতরে এটা দুজনেই লেখা আছে, খাতা কলম আছে, হ্যাঁ ও তো ইংলিশে লেখা। কেন পারতাম না, এটা কি মাথায় কিছু আসতেছে না? স্যার আমরা বলবো যে স্যার ইসের জন্য সোজা কথা বলতে গেলে স্যার সংজ্ঞাটা এখানে দেওয়া থাকবে। তারপরে আপনি আমার সাথে একমত যে আমরা হাতে আঁকলেও হইতো, তাই তো? হ্যাঁ স্যার, অনেক সময় তো এইসব জায়গায় হাতেও আঁকে, হাতে পেইন্ট করে। হ্যাঁ হাতে তো করে, সেটা আলাদা। তাহলে আবার স্যার এটা মূল আমাদের স্টেনসিলটা ইউজ করা হয় মূলত কারণ আমাদের স্যার আমরা হ্যাঁ, এটা লেখেন 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 40 শব্দে লেখেন। এবার আপনাকে আমি বলি, ধরে নেন আপনি বললেন না যে হাতে আঁকলেও হইতো, ধরে নেন আপনাকে আমি ওটাই জিজ্ঞেস করছি যে হাতে আঁকা হ্যান্ড হ্যান্ড ড্রন প্রিন্ট ভার্সেস স্টেনসিল প্রিন্ট, কেন স্টেনসিল প্রিন্টটা করা হচ্ছে? এইটা আপনার মাথায় যা আসে এই দুটোর পার্থক্য কি? সিম্পল ভাবে চিন্তা করেন। আমি কোশ্চেনটা একটু কমপ্লেক্স ভাবে দিছি আর কি, পরীক্ষায় এরকম কোশ্চেন আসতেই পারে 2 মার্কের। আর যারা ক্লাস করবে তারা হচ্ছে এই প্রশ্নগুলোর আনসার দিতে পারবে, তারা মার্ক পাবে, ওনারা মার্ক পাবে না। তারা গিফটও পাবে, ওনারা গিফট পাবে না। দুজনেরই রেজিস্ট্রেশন হয়েছে না? লাস্ট রিপোর্টে যেটা ছিল ডাবল হচ্ছে।
আপনার কাছে কি মনে হয় যে জাস্ট এই যে ভিডিওটা এই ড্রয়িংটা কেউ যদি হাতে করতো, আপনি যদি হাতে করতেন, একটা পারফেকশনের তো ওটা দেখেন, আমি তো ওইটাই জানতে চাচ্ছি। হ্যাঁ, এটা মোর পারফেক্ট, এটার শেপটা অনেক পারফেক্ট হচ্ছে, আপনি এক্স্যাক্টলি যেমন করতে চাচ্ছেন। এখানে একটা পাতা যদি আপনি চান অর্ধেক কেটে দিতে, এই পাতাটা অর্ধেক হবে, আপনি অর্ধেক করে দিতে পারবেন। ওই জিনিসটা মাথায় যা আসতেছে চিন্তা করেন, চিন্তা করে ওটা বুঝে নেবেন। 40 শব্দ তো আপনার যদি 20 শব্দে একটা বাক্য হয় তাহলে 2 বাক্যতেই শেষ। 10 শব্দের বাক্য হলে 4 বাক্যতে শেষ। এই জিনিসটা বুঝলাম। যারা খুবই স্কিলড হয়ে যায় তারা হয়তো হাতে মানে ড্র করতে পারে। আর যারা স্কিলড না, ধরেন আমি নিজেই স্কিলড না, আমাকে যদি এরকম পাতা আঁকতে দেন আমি তো পারবো না। আমাকে যদি ছাঁচের ভিতর দিয়ে দেন আমার কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? আর ওই সেম জিনিসটা আপনি যদি একটা ছাঁচ বানাই দেন, যেমন ধরেন সবার সবার জন্য 10 পিস টি শার্ট কিনছেন, 10 পিস না 20 পিস, সবার ইয়েতে ওই যে মাহিন বললো যে আমি একটা ডিজাইন করে 12 আর 13 ব্যাচের জন্য দরজায় লাগিয়ে দিব, ওইরকম 12 আর 13 ব্যাচের জন্য একটা ছাঁচ বানাই দেন সবার টি শার্টে। এবার মাহিনকেই বললেন যে তুমি সবগুলোতে বসাবা, বসায় স্প্রে করে দিবা, স্প্রে স্প্রে পেইন্ট করে দিবা, তো ওর কি ভুল হওয়ার চান্স আছে? 12 13 একই রকম হবে না সবগুলো? ওগুলো একটু বড় ইউনিফর্ম ডিজাইন করতে পারবেন এবং এটা মাস প্রোডিউস করতে পারবেন, আনলাইক হ্যান্ড প্রিন্টিং। আপনাদের ক্রিয়েটিভ রাইটিং এর প্র্যাকটিস করাচ্ছি, এই ক্লাস ওয়ার্কগুলো করবেন, এক্সামে তখন কিছুই মনে হবে না, এক্সামে কোশ্চেনগুলো দেখলে একদম নার্ভাস লাগবে। চল্লিশ শব্দ, 40 শব্দের বেশি লেখা দরকার নেই। স্যার লিখছি কখন? চিড়ে চিড়ে
stencil print create করতেছে না, এটা একটা বস্তু। আচ্ছা, we can create stem. না, you can create more uniform design by stencil print, by this method. One other problem. দেখছেন এটা? আচ্ছা, আপনারা দুজনে ভালো লিখছেন এবং সামনে আরো ভালো হবে আশা করি ইনশাআল্লাহ। এবার আমরা স্ক্রিন প্রিন্টিং এ চলে যাব। স্টেনসিল প্রিন্টিং নিয়ে কোনো কনফিউশন বা কিছু আছে? সেইগুলো এই কোশ্চেনটা যদি সিডিতে নাও পান, এটা মিড টার্মে পেয়ে যেতে পারেন। এরকম যারা ক্লাসে প্রেজেন্ট করবে, ক্লাস করাবো এবং এই জিনিসটা দেখবেন এক্সামে চলে আসছে। আচ্ছা, তাহলে মুভ অন করি। স্ক্রিন প্রিন্টিং। স্ক্রিন প্রিন্টিং কি একটু বলেন তো আমাকে আনিকা? স্ক্রিন প্রিন্টিংটা কি? স্ক্রিন
এবার স্ক্রিনটা কিভাবে, স্ক্রিনটা কেমন হতে পারে, স্ক্রিন জিনিসটা কি, ছাঁচ জিনিসটা কেমন হতে পারে, ছাঁচ তো ব্লক প্রিন্টিং এ ব্যবহার করতেছি না, তো ওই স্ক্রিনটা কেমন হয় বলতে পারবেন? সেটা পাতলা পেপার যেটা এই মনে যেটা তো জালি জালি টাইপ হয় মেশ ফেব্রিক দিয়ে প্রথমে আমরা হচ্ছে এটা কিসের ফ্রেম হতে পারে, স্টিলের ফ্রেম, এটা কাঠের হতে পারে, স্টিলের হতে পারে। আচ্ছা, স্ক্রিন প্রিপারেশন আশা করি এখানে আছে কিনা, এখানে না থাকলে আমি এটা প্রিপারেশনের ক্ষেত্রে স্যার আমাদের তো আমি যে ডিজাইন যে ক্রিয়েট করি এটা ক্রিয়েটিং করে ইউজ করা হয়েছে ওইটা আমাদের ভালো বুঝতে পারি। আচ্ছা, এখানে আছে বড় থাকলে মানে শুধু ভালো, আমি ইংলিশটা দেখেন, ঠিক আছে? তাহলে এখানে কি কি আছে? এটা ইমেজ আছে, ভিডিও আছে, ইমেজ অ্যাড্রেস টু প্রিন্ট চেক আছে, তারপর প্রিন্টার আছে, স্ক্রিন মেশ আছে, হলো পারমিয়াবল বিপরীত শব্দ হচ্ছে ইমপারমিয়াবল, মানে হলো অবৈধ। হ্যাঁ, অভেদ্য, অভেদ্য কোটিং। আর পারমিয়াবল মানে ভেদ্য, যেটা এই ডিজাইন হচ্ছে পারমিয়াবল এরিয়া, যে জায়গা দিয়ে পেইন্টটা বা পেইন্ট কি বলে পেস্টটা হচ্ছে সরাসরি ফ্যাব্রিকে যাচ্ছে, নিচে এটা ফ্যাব্রিক, এই যে হালকা একটা গ্রিন কালারের ফিল দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে স্ক্রিন প্রিন্টের সংজ্ঞাটা যদি দেখেন, it is done either with flat or cylindrical screen made of silk thread, nylon, polyester or metal। তাহলে এখানে যেটা বলতেছে ওই আমরা মেশ ফ্যাব্রিক ব্যবহার করি এখন, এখানে বলছে এটা সিল্ক থ্রেড দিয়ে বানানো যায়, নাইলন, পলিস্টার অথবা মেটাল দিয়ে বানানো যায়, কিন্তু আমরা মেশ ফ্যাব্রিক ব্যবহার করি। হ্যাঁ, মিষ্টবিকের মূল উপাদান কি কখন? না, মেশ ফ্যাব্রিকের মূল উপাদান এই যে পলিথিন মানে ম্যাট্রিক ফাইবার। মেশ ফ্যাব্রিকটা হচ্ছে ওই, এটা নাইলন দিয়েও করা যায়, এটা পলিস্টার দিয়ে করা যায়, ইথিলিন দিয়েও করা যায়, পলিথিন দিয়ে। আর তারপরে আর কি বলবো, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখছেন, ফ্ল্যাট অথবা সিলিন্ড্রিক্যাল স্ক্রিন। যখন আমরা সিলিন্ডার আকারে যে স্ক্রিন ব্যবহার করি, ওটা তখন কি প্রিন্ট হয়ে যায়, ওই রোলার স্ক্রিন প্রিন্ট হয়ে যায়, রোলার অথবা রোটারি স্ক্রিন প্রিন্ট হয়ে যায়। রোলার মানেও বৃত্তাকার, রোটারি মানেও বৃত্তাকার, ঠিক আছে? আচ্ছা, আর তারপরে কি, the printing paste or dye is poured on the screen and forced through the unblocked areas। আনব্লক এরিয়া বা যেটা পারমিয়েবল এরিয়া, ওইটার ভিতর দিয়ে আমি প্রেসার দিচ্ছি, ফোর্স করতেছি, ফোর্স থ্রু ইটস আনব্লকড এরিয়াস onto the fabric based on the type of the screen used, it is known as flat screen printing or rotary screen printing। এগুলো তো আপনারা অলরেডি জানেন, কোনো কনফিউশন আছে এগুলো? ওকে, the ink is then cured using either air, heat or both। এই যে কিউরিং, এই প্রসেসটাকে কিউরিং বলে, যে আমি ড্রাইং করতেছি, স্টিমিং করতেছি। ফ্লোচার্টে মনে আছে, প্রথমে ড্রাইং করলেন, তারপরে স্টিমিং করলেন, মানে রং দেওয়ার পরে প্রথমে হচ্ছে আমি বাতাস দিয়ে শুকাই দিচ্ছি, তারপরে আবার আমি একটা গরম বাষ্প দিচ্ছি, যাতে রংটা ওটার উপর আরো পাকানো থাকে, হ্যাঁ ফুটে ওঠে। আচ্ছা, until it has adhered to the substrate, my fabric, and created a permanent or semi-permanent bond। আপনাদের মনে আছে আমি বলছিলাম ওই যে ওই ক্লাসে মনে হয় আরো ইয়েরা ছিল, স্টুডেন্টরা ছিল, পলিস্টারের প্যাকের সাথে তুলনা চলতেছে যে সাবান তো থাকে না। আর আমি কি বললাম যে গেঞ্জি ছিঁড়ে যায়, ওইরকম গেঞ্জি আছে আমার নিজের ঘরে, গেঞ্জি ছিঁড়ে গেছে কিন্তু রংটা আমার গেঞ্জির উপর, ওই চট্ট ফ্যাব্রিক ছিঁড়ছে তার উপরে রংটা আছে, কারণ ওই বন্ডটা পার্মানেন্ট বন্ড হয়ে গেছে। স্যার আমার একটা গেঞ্জি আছে বাংলা থেকে দিয়েছিলাম, ওই গেঞ্জিটা এখন আমি পড়তে পারি না, বাট এখন পর্যন্ত প্রিন্ট এখন পর্যন্ত এটা কিন্তু এখন পর্যন্ত ঠিক আছে স্যার, একটু উঠে না, এবার পার্মানেন্ট প্রিন্ট। ওই তো ওখানে আপনি যখন প্রিন্টিং পেস্টের ভিতরে অ্যাপ্রোপ্রিয়েট কেমিক্যাল এবং অক্সিলারিজ ব্যবহার করবেন, রংটা ওখানে যে সাবস্ট্রেটের সাথে পার্মানেন্ট অথবা সেমি পার্মানেন্ট বন্ড গঠন করে ফেলবে, রংটা উঠবে না। তাহলে ফ্ল্যাট স্ক্রিন প্রিন্টিং এ কি হয়, স্টেপগুলো বা মেথডোলজিটা আমরা ধাপে ধাপে দেখে ফেলি। As the name suggests, নাম অনুযায়ী the screen for this printing method are flat
as opposed to circular as in rotary screen printing তাহলে ফ্ল্যাট স্ক্রিনে স্ক্রিনটা ফ্ল্যাট আর রোটারিতে এই স্ক্রিনটা হচ্ছে রোটারি বৃত্তাকার circular আর কি the screen is a woven mesh made from either polyester or polyamide এই যে আমি নাইলন বললাম না পলিয়ামাইড হচ্ছে নাইলন থেকে আসে নাইলনের মানে পলিয়ামাইডকে নাইলনের পরবর্তী ধাপই পলিয়ামাইড। হ্যাঁ মানে পলিয়ামাইড হচ্ছে ওই কেমিক্যাল গ্রুপটা যে গ্রুপের প্রোডাক্ট আমি পাচ্ছি বিক্রিয়া করে নাইলন। ওকে দ্য মেশ আচ্ছা আমরা তো ম্যাগনেট ফ্যাক্টর মনে করছি জি স্যার, তাহলে তো এটা আমরা আগেবারই করেছি। আপনি বুঝতে নুয়ান স্যার প্রথম অল্পদিন নিয়েছি বাট 90% ওয়াজ আচ্ছা the mesh is stretched over a rectangular frame এই জিনিসটা একটু সম্পূর্ণ ইউটিউবে নিজেরা দেখে নেবেন যে কিভাবে একটা মেশ মানে একটা স্ক্রিন বানানো হয় এটা আচ্ছা এখানে আমি পরে রিডিং করি আগে আমি নিজে নিজে বলে দিই একটা কাঠের ফ্রেম যেমন আমি যেখানে কাজ শিখছি বা দেখছি ওখানে হচ্ছে 14 বাই 16 প্রস্থ ছিল 14 ইঞ্চি আর দৈর্ঘ্য ছিল 16 ইঞ্চি ঠিক আছে ফ্রেশ ওই সাইজের কাঠের ফ্রেম মানে কাঠের ফ্রেম আপনি হচ্ছে কার্পেন্টারকে দিয়ে কাঠ মিস্ত্রি দিয়ে বানিয়ে নিতে পারেন আমি যেরকম 6টা বানিয়ে নিয়েছিলাম মানে আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম তো এটা কম খরচে পারছিলাম আর যারা ইয়েতে প্রিন্টিং ওয়ার্কশপে যারা ইউজ করে ওরা অলরেডি স্টিলের বানানো ওই ওয়েল্ডিং শপ যেগুলো আছে বা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আছে ওখান থেকে তারা বানায় দেয় পাতলা ধাতু অ্যালুমিনিয়াম বা ওরকম যৌগিক কোনো পাতলা কম্পাউন্ড বা মেটালিক শীট দিয়ে তারা ফ্রেমগুলো বানায় দেয় বানানোর পরে এই ফ্রেমের উপর দুই ভাবে আপনি মেশটাকে আটকে দিতে পারেন মেশ তো ফ্যাব্রিক এই মেশটা হচ্ছে স্পেশাল ফ্যাব্রিক এবং এই ফ্যাব্রিকের কাউন্ট কত হয় জানেন খুব কম না এটা হচ্ছে ডিরেক্ট কাউন্ট বুঝছেন খুবই কম বলতে আপনি কি মিন করছেন পাতলা নাকি মোটা ডিরেক্ট কাউন্ট স্যার ডিরেক্ট কাউন্ট ডিরেক্ট কাউন্ট স্যার এটা কোনো এখানে আপনারা যখন দোকানে কিনতে যাবেন মোটা না এটা পাতলাই হয় দোকানে যখন কিনতে যাবেন কাউন্ট বেশি হবে মানে পাতলা 110 120 120 140 সেইটা মানে অনেক পাতলা 110 মেশ 120 মেশ 140 মেশ 150 মেশ যেমন আমি হচ্ছে যখন কিনছিলাম আমার জন্য আমি হচ্ছে 110 এর টাকা কিনছিলাম এবং এটাও কি জন্য 110 কিনছি এটাও আমি ব্যাখ্যা দিচ্ছি 150 এরটা পাতলা ওইটাতে আরো মানে আরো হচ্ছে ছোট ছোট জায়গায় প্রিন্ট করে আর কি আপনি ওই যে যখন সুইচ দিয়ে টান দিবেন এই যে বড় না ফোর্স থ্রু দা এরিয়া পারমিয়েবল এরিয়া বা আনব্লকড এরিয়া 110 এর টান এটা যদি আমি এবার ড্র করে দিই আসলে বুঝতে পারবেন 110 এর টাই ধরে স্পেস এরকম 120 এর টাই আসবে 120 এর টাই কিন্তু স্পেসগুলো আরো ছোট ছোট ঠিক আছে চিত্র দেখে কি বোঝা যাচ্ছে সেইটা কাউন্ট তো কম তো তাই এটা টাইমটা মানে সুতোটা সুতা মোটা না কিন্তু সুতাগুলো আরো ফ্রিকোয়েন্টলি বসানো 140 এরটা আরো ছোট মানে এই একক ঘরগুলো আপনারা যদি পিক্সেলের কাজ করে থাকেন যখন হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাজ করলে বা একটা ফটোশপ এডিট করলে ওটা কিন্তু পিক্সেলেও সেভ করা যায় আর একটা কিসেতেও সেভ করা যায় এখন আমার মাথায় আসছে না পিক্সেল হচ্ছে এই যে এরকম ছোট ছোট একটা একক জায়গা একটা ছবি মাঝে মাঝে লেখা ফেটে যায় স্পেশালি ফেসবুক থেকে সেভ করে আনছেন পুরোনো একটা ছবি সেটা দেখবেন জুম করলে এরকম ফেটে ফেটে যাচ্ছে ওটার পিক্সেল কম ওইটা ধরেন একটা ছবিকে আপনি যদি 3000 বাই 3000 পিক্সেলে ভাগ করেন আর আরেকটা ছবিকে যদি 300 বাই 300 পিক্সেলে ভাগ করেন কোন ছবিটা দেখতে বেশি হ্যাঁ ভালো দেখা যাবে 3000 বাই 3000 আর 300 বাই 300টা মনে হবে কোয়ালিটি খারাপ এটা একটু জুম করলে ফেটে যাচ্ছে তো এখানেও এই যে পিক্সেলটা মনে করেন যে যত বেশি এখানে মেশ বাড়তেছে বা কাউন্ট বাড়তেছে তত এখানে অনেক বেশি পিক্সেল অ্যাড হচ্ছে বা অনেক বেশি জায়গা অ্যাড হচ্ছে এই জায়গা দিয়ে আপনি যেমন ধরেন একটা সার্কেলই আমি হচ্ছে
এখানে কিন্তু এই যে এই একটা ছিদ্র দিয়ে রংটা বের হয়ে যাচ্ছে। এখানে আমার রঙের উপর নিয়ন্ত্রণ কম। এখানে ধরেন এটা ছোট ডিজাইনের ক্ষেত্রে তো বোঝা যায় না, বড় ডিজাইনের ক্ষেত্রে জিনিসটা খুব ভালো বোঝা যায়। যদিও চিত্রটা আমি কতটুকু বুঝতে পারতেছি জানি না, যেটার মেশ হচ্ছে কম তাহলে সেটার ছিদ্রগুলো বড়, ওখানে আমার একদম আর্টিকুলেট একটা ডিজাইন পেস্ট করা ওখানে অনেক টাফ হবে। মানে ওইটাতে আপনার অ্যাকচুয়াল যে ডিজাইনটা ওটার অ্যাকুরেসি কম থাকবে। কথাটা বুঝতে পারছেন? যখন আমি মানে একটা ডিজাইন আপনি যখন মোবাইলে দেখবেন গ্যালারিতে, ওইটা মাইক্রো কি বলে ইলাস্ট্রেটর দিয়ে করতে যত সুন্দর লাগবে ইলাস্ট্রেটর ফাইলটা, ওটা অ্যাকচুয়াল গেঞ্জির উপর আর অত ভালো দেখা যাবে না। আর আপনি যদি পাতলা মেশ ইউজ করেন, এরকম ছোট ছোট ছিদ্রযুক্ত ইয়েটা স্ক্রিন দিয়ে আপনি কাজটা করতে পারেন, তাহলে আপনি কিন্তু রংগুলো ওইভাবে পারেন। আপনার তো স্ক্রিনটা এইভাবেই স্ক্রিন তো ডেভেলপ হচ্ছে, সেই স্ক্রিনটাই আপনি এখানে ছাঁচ হিসেবে বসাচ্ছেন। স্ক্রিন বলতে ডিজাইন, যে ডিজাইনটা আমি প্রিন্ট করতেছি মানে পেপার দিয়ে, সাবলিমেশন পেপার। কথা কি বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছি স্যার। হয়তো আমি নিজেও বলতে গিয়ে মাঝে মাঝে প্রিন্টের কথা শুনলে আপনারা একটু বলে দিতে পারেন। ধরেন 7টা স্ক্রিন আমার একটা ডিজাইনের জন্য প্রিন্ট করলাম, তো সেখানে একটা ইন্টিগ্রেটেড ডিজাইন আছে এরকম। সেই ডিজাইনটা 110 মেশের স্ক্রিনের উপর আমি যখন ছাঁচ ফেলবো এবং ওটা দিয়ে রং করার চেষ্টা করব, এটার অ্যাকুরেসি ওইটাতে ধরেন হবে 79, এটার অ্যাকুরেসি ধরেন হচ্ছে 90%। যেটা 120 মেশে করবো ওখানে একটা অ্যাকুরেসি বেড়ে 91% হয়ে যাবে। তারপর যেটা 140 মেশে করবো সেটার অ্যাকুরেসি ধরে 95% হয়ে যাবে। আর 150 এর মেশে ধরে ওটা 99% হয়ে যাবে অ্যাকুরেসি। আমার ব্যাপারটা কি বুঝতে পারছি? আপনি ইউজ করছিলেন আমি 110 ইউজ করছি, কারণ আমার ডিজাইন সিম্পল ছিল। সিম্পল ছিল ঘড়ির ডিজাইন। যত ছোট ছোট ডিজাইন হবে তত মানে ওই যে 150 এটা কষ্ট তো কম হয় বেশি ডিসপ্লে বানানোর কষ্ট তো কম স্ক্রিন বানানোর কস্ট হ্যাঁ অত বেশি না। কি হবে 1000 না হাজার না। একটা স্ক্রিন মানে ম্যানুয়াল পরিশ্রমটা অনেক মানে পরিশ্রম আছে। ম্যানুয়াল পরিশ্রমটা কি, প্রথমে আপনি মেশ কিনবেন, এই যে 14x15 ইঞ্চি একটা ফ্রেম বানানোর জন্য আপনি মেশ কিনছেন, মেশটা গজ ধরে কিনতে হয়। তো গজ ধরে কেনার পর ওটা আপনি কাটলেন, কাটার পরে কাঠের ফ্রেম হলে কাঠের ফ্রেমের চারিপাশে পেরেক মারতে হয়। ওই মেশটা পেরেক মেরে ধরেন আপনার নিচে মারলেন 16 ইঞ্চির জন্য নিচে মারলেন 12টা পেরেক, যেটা হচ্ছে সরি প্রস্থ বড় এরিয়াটা যেটা 16 ইঞ্চি সেই এরিয়া মারলেন 12টা পেরেক, এই সাইড মারলেন 10টা পেরেক, তাহলে টোটাল দুই সাইডে 12টা 24টা পেরেক মারা লাগলো, নিচে 10টা উপরে 10টা 20 আর 24 44টা পেরেক মারা লাগলো। এইভাবে আপনার ওই ফ্রেমটার উপর মেশ ফেব্রিকটা শক্ত হয়ে এঁটে যাবে। আপনারা কাঠের ফ্রেম যদি কখনো কেউ দেখেন, দেখবেন ওখানে অনেক পেরেক মারা আছে। জি স্যার দেখছেন? মানে কল্পনা কি দেখা যায় যে তুই ছাঁচটা দেখি। আর রিসেন্ট টাইমসে ইউজ করে কি ওটা অন্যরকম কষ্টের কাজ। রিসেন্ট টাইমসে ওই যে ফেভিকলের দাম ইউজ করে সেই ইউজ করে স্যার আমাদের বলতে যে আমার ইউনিভার্সিটি স্টুডেন্ট হ্যাঁ ওগুলা হচ্ছে সব ফেভিকলের দাম ইউজ করে ওই স্টিলের মেশের উপর স্টিলের ফ্রেমের উপর মেশ ফেব্রিক লাগানো। ওইটা কি করতে হয়, ওইটা হচ্ছে আপনার এই যে 14x16 স্টিলের ফ্রেমটা সাইজ, ওই ফ্রেমের উপর এই যে মেশ ফেব্রিকটাতে আপনার হচ্ছে 10x12 ধরেন 11/13 এরকম যে মেশ ফেব্রিকটা ওই জায়গায় আপনার দাম বসাইতে হবে। ফেব্রিক বড় হবে, আপনি মেশ ফেব্রিক যেটা নেবেন সেটা বড় হবে, হ্যাঁ সেটা বড় হবে, কিন্তু আপনি দাম দিয়ে একটা ছোট বুঝতে পারছেন? ওই
ফেব্রিকের উপর কাম দিয়ে চতুর্ভুজ আঁকতে হবে। এই যে 11 বাই 13 ইঞ্চি সমান চতুর্ভুজ, মানে আমি যদি ড্র করি স্যার কাম দিয়ে চতুর্ভুজ আপনার স্টিলের ফ্রেম হচ্ছে এতটুকু, ঠিক আছে? এটা হচ্ছে স্টিল ফ্রেম। হয়তো লেখা বোঝা যাচ্ছে না, লেখাটা বাজে হতে পারে। তার ভেতরে আমি যে মেশ ফ্যাব্রিকের দাম লাগাবো, মেশ ফ্যাব্রিকটা নিব আমি আনাবো। স্যার আমরা মার্ক করে দিতে পারি, স্যার মার্ক করে দিয়ে যখন নাম লিখে দেবো মেশ ফ্যাব্রিক, আর এই মেশ ফ্যাব্রিকের ভিতর এই এরিয়াতে আমি গাম অ্যাটাচ করব, গাম নিব। বুঝতে পারছেন? এই চতুর্ভুজটা গামে হবে। বুঝছেন নাকি বুঝিয়ে দেয়? তারপরে কি করতে হবে? তারপরে যে আমি চারিপাশে যে গাম লাগাইলাম এইটা জোরে টানতে হবে, চারিদিক থেকে জোরে, মানে গায়ে যত শক্তি আছে, মানে ফ্যাব্রিক না ছিঁড়ে মতো সর্বোচ্চ শক্তি দিয়ে টেনে এটা এই ফ্রেমে লাগাইতে হবে। চারিপাশে টেনে লাগাইতে হবে। হ্যাঁ, সেটা থেকে কষ্ট হবে, প্রচুর শারীরিক পরিশ্রম, মানে একটা ইফেক্ট থেকে সেটা থেকে কষ্ট বেশি হবে। হ্যাঁ, পেরেক মারা শুরু করলে ওই যে 44টা পেরেক মারতে হয়, আর ওইটা অনেক ড্যামেজ হয়। ড্যামেজ বলতে আপনি কাঠের ফ্রেমটাই একবার পেরেক মারলেন, তো ওই ফ্রেমটা এমনি দুর্বল হয়ে যাবে। তারপরে যখন ওই যে এতটুকু ক্লিয়ার হয়েছে, আমি বলি তারপরে আবার পিছনে আসতেছি কাঠের ফ্রেমের প্রবলেম কোন জায়গায় হয়। এই স্ক্রিনটা যে বানালাম, এবার হুডির জন্য ধরেন ইউনিভার্সিটি অফ স্কলার্সের ফুল বডি লোগোটা ওখানে প্রিন্ট করলাম, মানে ওখানে ছাঁচে আনলেন। ওখানে মানে ছাঁচে কিভাবে আনবো সেটাই বলতেছি। আমার কাছে কি স্ক্রিনের ছবি আছে? স্যার ওইটা আমি ইউনিভার্সিটির লোগো একটা হুডি বানিয়েছি। আমার ব্ল্যাক হুডি আছে স্যার, এটা স্ক্রিনটা করে প্লেন একবার আমার কাছে ছবি মনে হয় নাই। আচ্ছা, এরপর আমি কি করি বা আপনারা কি করবেন সে পদ্ধতিটা বলতেছি। যে যখন আপনি গাম লাগাই ফেলবেন ফ্রেমটার চারিপাশে, এখন আপনার কাছে জাস্ট একটা মেশ ফেব্রিক হুবহু এরকম লাগে জিনিসটা দেখতে। এই যে একটা নেট লাগানো আছে একটা ফ্রেমের ভেতরে, এবং এইটাতে একটা কেমিক্যাল ইউজ করতে হবে। যে কেমিক্যালটাকে আমরা বই ভাষায় কি বলতেছি, এই যে the mesh is stretched over rectangular frame, যেটা আমি এখন দেখালাম যে স্ট্রেচ করতেছি, টানতেছি। rectangular frame originally made from wood but now made from metal alloy। ওই যে মেটাল শীট যেটা বললাম, যে কম্পাউন্ড মেটাল শীট, সরাসরি স্টিল, টু রিডিউস ওয়েট এন্ড ইনক্রিজ ডিউরেবিলিটি। বললাম না কাঠের গুলো বেশি দিন টিকে না, আপনি পেরে করলে তো এমনি তো কাঠের আয়ু কমে যাবে ডিউরিং প্রিন্টিং। আচ্ছা, ওটা কম, এত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে বাদ চলে গেছে। এই যে এ সুইটেবল কোটিং, এটাকে আমরা লোকাল মার্কেটে বলি ইমালশন বা টিএক্সআর। ওইটা দোকানে কিনতে পাবেন টিএক্সআর। 1 লিটার টিএক্সআর এর দাম হচ্ছে 1000 টাকা যখন আমি কিনছিলাম। আর ওই 1 লিটার দিয়ে আপনি হয়তো 10 থেকে 12টা স্ক্রিনে এই যে এরকম নিয়ে করতে পারবেন, স্ক্রিনে পেস্ট করতে পারবেন। এখন দাম বাড়ছে 2000 টাকা, 2000 টাকা হবে না, দাম বাড়তে পারে, আমি তো অনেক আগে করছি। আবার 1800 আমাদের 1200 হতে পারে, আছে বেশি হবে। এই সুইটেবল কোটিং, এই কোটিংটা আপনাদের দেখাই। এই ছবিটা দেখে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে একটা ফাঁকা ফ্রেম, দেখছেন? কাঠের ফ্রেমের উপরে শুধু যে মেশ ফেব্রিকটা অ্যাটাচ করছে, এখানে কোনো টিএক্সআর লাগাই নাই, বুঝছেন? আর তারপরে এই যে এইটার উপরে এই যে হলুদ রং যেটা দেখতেছেন, হলুদ রঙের টিএক্সআর লাগাইছে, পুরোটার উপরে হলুদ রঙের টিএক্সআর সে এখন লাগাচ্ছে বা কোটিং লাগাচ্ছে, যেটাকে আমরা লোকাল মার্কেটে ইমালশন বলি। আর আপনারা কিনতে গেলে এই জিনিসটা পাবেন পিঙ্ক কালার। যেটা ইউনিভার্সিটিতে আছে আমাদের পিঙ্ক কালারের একটাই আছে। এই যে ওটা এই ঝাপসা হয়ে গেছে। স্যার তিনটা তিনটা হলো যে বড় যেটা হচ্ছে 1000 টাকা কেজি, মানে এই কোটাটার দাম 1000 টাকা। এটা কয়বার ইউজ করা যায়? একটা চোদ্দ মেশিনের উপরে
আজকে ডিজাইনটা কি দিয়ে করছে এই যে দেখেন এখানে কোডিং প্রসেসটা চলতেছে একটা স্ক্রিনের উপর, ঠিক আছে? আচ্ছা, একটা স্ক্রিনের উপর ওই এক মানে এক ইয়ে দিয়ে, তাই তো? একটা কোডা দিয়ে কয়বার করা যায়? না একটা স্ক্রিন মানে ওইটা ওই স্ক্রিনটা যতক্ষণ টিকতেছে আর কি, ততক্ষণ আপনি করতে পারবেন। স্ক্রিন 2-3 বারের বেশি ইউজ করা যায় না। তো তারপর আমি কি করতেছি, তারপরে হচ্ছে আমার ডিজাইনটা প্রিন্ট করলাম ইউনিভার্সিটি অফ স্কলারসের, ওটা দিয়ে আমি সূর্যের আলো দিয়ে ইয়ে করলাম, সূর্যের আলো দিয়ে ওটার উপর ছাঁচ বানানোর চেষ্টা করলাম। ওখানে এটা আপনারা কিভাবে লিখবেন? দ্য পলিস্টার ফ্যাব্রিক না, দেয়ার ইজ এ স্ক্রিন ফর প্রিন্টিং ইচ কালার। এখানে পদ্ধতিটা বলা নেই, সূর্যের আলোতে রাখে। আমি যখন পুরোটা কোডিং করব স্ক্রিনের উপর, কোডিং করার পরে ইউনিভার্সিটি অফ স্কলারসের লোগোটা এখানে ধরেন ইউনিভার্সিটি অফ স্কলারসের লোগো, এটা আমি স্কচ টেপ দিয়ে চারিপাশে আটকায় দেব। এমনি যে কোনো একটা কাগজের মধ্যে হ্যাঁ, একটা কাগজে প্রিন্ট করলাম, স্পেশালি একটা সাদা কাগজে কালো রং দিয়ে প্রিন্ট করলাম। প্রিন্ট করার পর সেটা এই যে এই গোলাপি রঙের যে স্ক্রিনটা দেখলেন, সেই স্ক্রিনের উপরে এইভাবে স্কচ টেপ দিয়ে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পর এইরকম আলোর নিচে এর যে পাওয়ারফুল লাইট, মানে 50,000 ভোল্টের একটা লাইট আছে, আমরা ইন্ডাস্ট্রিতে দেখছিলাম, তারা এই যে এটাকে বলে লাইট বক্স, সেপারেটলি লাইট বক্স অর্ডার দিয়ে বানিয়ে দিয়েছিল। ওইটাতে 40 সেকেন্ড রাখলেই ছাঁচটা বসে যায়, স্ক্রিনটা হয়ে যায়। আর এরকম লাইট দিয়ে এরকম এই যে 4টা টিউব লাইট, এটা দিয়ে আমার বড় ভাইয়ের যে প্রিন্টিং ওয়ার্কশপটা, ওখানে উনি সেপারেট একটা লাইট বক্স বানিয়ে দিয়েছিল, ওখানে 10 মিনিট রাখতো। 10 মিনিট রাখার পর কি করতো, 10 মিনিট রাখার পর ওই যে মোটরসাইকেল ওয়াশ করে যে গ্যারেজে হচ্ছে ওই যে এয়ার গান আছে দেখছেন, উচ্চ গতিতে পানি বের হয় যেটা থেকে, ওইটা দিয়ে তখন এই জিনিসটা ওয়াশ করবে চারিপাশে। এটা ওয়াশ করলে চারিপাশে পুরোটাই যে কালার হয়ে যায়, এই জায়গাটা শক্ত হয়ে যায়, যেহেতু আমি লাইট দিয়ে জিনিসটা শক্ত বানাই ফেলছি, শুধু এই জায়গাটা তখন ফাঁকা হয়ে যায়, এই জায়গাটা তখন এরকম ফাঁকা থাকে। হ্যাঁ এবার বুঝতে পারছি ব্ল্যাক পেন পিঙ্ক চারিপাশে পিঙ্ক ফ্রেমটা থাকবে, ভিতরে শুধু ওই যে স্টার যেটা আমি ডিজাইন দিয়ে ছাপ দিয়েছি, ওই জায়গাটা নরম হয়ে থাকে, ওই ইমালশন বা কোটিং, ওই জায়গাটা কোটিংটা শক্ত হতে পারে না রঙের কারণে। সরি, রং মানে হচ্ছে আপনার কাগজটার কারণে, কাগজে যে আপনার কালো রঙে প্রিন্ট করছেন ওই ডিজাইনটা শক্ত হয় না, বাকি যে সাইডের হোয়াইট সব সব শক্ত হয়ে যাবে। এই কালারের আমরা হেলমেটের কালার, আনিকাল হেলমেটের কালারের পুরোটা হচ্ছে শক্ত হয়ে যাবে। শক্ত হওয়ার পর ওই মাঝখানে ওই জায়গাটা এই যে ওয়াশ করলে ওই জায়গাটা বের ক্লিয়ার হয়ে যাবে, ওই জায়গাটা তখন এরকম স্বচ্ছ থাকবে। আপনি হাত দিয়ে করেছিলেন না লাইট বক্স কোনটা কি? আপনি যে বানিয়েছিলেন কি দিয়ে না না, ওটা তো আপনি এয়ার গান দিয়ে উচ্চ গতিতে পানিটা স্প্রে করতে হবে। কিছু হবে না 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 না, উচ্চ গতিতে পানি স্প্রে করে ওই জায়গাটা ক্লিয়ার করে ফেলতে হবে, তারপরে ওটা দিয়ে আপনি এই যে এটা কি লাইট ছাড়া সানলাইটে করা যায়? হ্যাঁ সানলাইটে করা যায়। সানলাইটে যখন রোদ থাকে তখন সানলাইটে হচ্ছে 10 মিনিট রাখতে হবে, লাইট বক্সে 10 মিনিট রাখে। আর খুবই পাওয়ারফুল 50,000 ওয়াট, বুঝতেছেন? আমাদের ঘরের লাইটগুলো তো 220 ওয়াট বা ওই লাইটে তাকাইলে অন্ধ হয়ে যাবে যে কেউ। ওই লাইট দিয়ে 40 সেকেন্ড, মানে আইডিয়ালি 12 সেকেন্ড রাখলে হয়, কিন্তু তারা অনেকদিন ধরে ইউজ করতেছে, ওই লাইটের পাওয়ার কমে গেছে এখন, তো ওখানে ওরা 40 সেকেন্ড রাখে। ওই যে সাউথ ইস্ট ইন্ডাস্ট্রিতে যেখানে আমি ইন্টার্নশিপে গেছিলাম, তো 40 সেকেন্ড রেখে ওখানে এটা ফেলে দিত, ছাঁচটা দিয়ে দিত। আচ্ছা, তো এখানে যে প্রসেসটা বাকিটা দেখেন, এক্সাম্পল যেটা লিখতে হবে। ডিউরিং প্রিন্টিং দ্য স্ক্রিন ইউজুয়ালি লাইস অ্যাক্রস দ্য ফ্যাব্রিক উইথ, এই স্ক্রিনটা মানে সচরাচর ফ্যাব্রিকের উপরে রাখা হয়, তাই না? ফ্যাব্রিকের উপরে রাখবো স্ক্রিনটা, রাখার পর the polyester fabric only allows the printing paste to pass through the mesh in those areas corresponding to the design being printed. পলিস্টার ফ্যাব্রিক বলতে মেশ ফ্যাব্রিকটাকে বলতেছে, যে ওইটা শুধু যে জায়গাটা ফাঁকা স্থান আছে সেই জায়গা দিয়ে রং পাস করতে দেয়, বাকি জায়গাগুলো দিয়ে রং পাস করতে দিবে না, কারণ বাকি জায়গাগুলো কি হয়ে গেছে, suitable coating blocks the remaining areas, বাকি এরিয়াটা ব্লক হয়ে আছে, মাথার উপর দিয়ে গেছে কাটা, বুঝছেন? ওকে, ইজি ইজি এবং তাহলে ইম্পর্টেন্ট। কি এটা ট্রাই করা যাবে আপনার বাসায় কোনো মতে এরকম করতে পারবো? আপনার কি ইয়াস ডাইস অক্সিলারিজ কেমিক্যাল বাইন্ডার রাবার এগুলো কেনা আছে? অনেক টাকা স্যার অনেক টাকা কস্টলি এবং ওগুলা কিনলে
নিলে ইউজ করে ফেলতে হয়, মানে বিজনেস কারণ যদি বিজনেস থাকে রানিং বিজনেস তাকে ওটা দ্রুত ইউজ করে ফেলতে হবে, না হয় সে ওটা পরে হচ্ছে ওটা দিয়ে সে কাজ করতে পারবে না। হ্যাঁ মানে ওটা থেকে সে রেজাল্ট পাবে। স্যার আমাদের এটা তো এই শিখে স্যার আমাদের প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ দেখা যাবে। আমরা এই যে গ্রুপ আমরা সবাই টি-শার্ট বা স্যার আমাদের টি-শার্ট স্যার আমাদের টি-শার্ট বানাবো যাবে টি-শার্টের উপর আমরা প্রিন্ট করতে কথা হচ্ছে আমি কি মাহিককে একাকে শিখাবো, সবাই সবাই কই মানে ফাঁকা চেয়ারতে শিখাবো যদি শুনে যে এরকম কিছু শিখাবে তখন স্যার একটু সবাই আসবে না, তাহলে তো এটা আমি বিট্রেড ফিল করলাম যে আমার অন্য ক্লাসে কেউ থাকবে না, শুধু আমি শিখাবো ওই দিন আসবে এরকম হবে। স্যার আমি কই সোয়েটার নিয়ে আসবো, হুডি নিয়ে আসবো, ওটার পিছনে সুন্দর প্রিন্ট করবো। আচ্ছা দেখা যাক ওইটা বসে স্যার ওইটা মানে পড়ানো বিষয় এখন গাইস কেমিক্যাল জন্য আমাদের ইয়ে করা হয় এখানে বের করে কত কি ওই ইউনিভার্সিটি ওই ল্যাব থেকে আনছি এবং কতটুকু মেয়াদ আছে ওগুলো চেক করা হয়। স্যার আমরা এই তো স্যার আপনি হলো যে আমাদের বইয়ের আমরা সবগুলোরই স্যার একটা একটা করে প্র্যাকটিক্যাল করায়। স্যার আমাদের তো গিফট বানাতে হবে ইউজ করে ফেলবো যেটা আর কি কিন্তু প্র্যাকটিক্যাল করানো তো আপনি ওই প্রথম অধ্যায় পাবেনই না, কোনোদিনই প্র্যাকটিক্যাল প্রথম অধ্যায় পাবেন না, আপনি তো আসেন 11টা 15 স্যার স্যার আজকে তো স্যার আমরা আসছি স্যার আমাদের তো এই বানাতে হবে স্যার এটা তাহলে শেষ করতে হবে। দেয়ার ইজ এ স্ক্রিন ফর প্রিন্টিং ইচ কালার, তাহলে আমার আসলে এখানে তো কেউ কোনো আজকে স্ক্রিন প্রিন্ট করা কিছু করেও আসেনি, তাহলে আপনার বাংলাদেশের পতাকাটা স্ক্রিন প্রিন্ট করবে, তাহলে কয়টা স্ক্রিন লাগবে? দুইটা ও দুইটা কালার আর দুইটা কালার তাই দুটো লাগবে এবার মজার বিষয় হচ্ছে স্ক্রিন তিনটা বানাইতো আমাদের ওখানে, কি জন্য? স্যার একটা বর্ডার এগুলো প্র্যাকটিক্যাল বড়, এগুলো হচ্ছে মানে এক্সপেরিয়েন্স থেকে আর কি, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আপনারা ওই ওয়ার্কশপ ভিজিট না করলে ল্যাবেও হয়তো তিনটা করাবে। প্রথমে দেওয়া হয় রাবার বা রাবার বা বাইন্ডার, যেটাকে রাবার বলে, আবার ইয়ের ক্ষেত্রে পলিস্টার বা ম্যাগনেট ফাইবারের ফ্যাব্রিকের ক্ষেত্রে বাইন্ডার বলে। তো ওটা কি জন্য দেয়? ওটা হচ্ছে রংটাকে মোটা করার জন্য এবং রংটাকে আরো সলিড করার জন্য। ওই যে টাচ করলে যে একটা হেভি ফিল হয় যে মোটা একটু মোটা বলতে একটু মোটা বলতে মোটারও প্রকারভেদ আছে, আপনার যদি আরো অনেক বেশি ইয়ের মতো লাগে স্যার আমি যেমন দেখছি টেস্টের মতো যদি মনে হয় ওইটা ইয়ের জন্য হাই ডেনসিটির জন্য ওটা ডিফারেন্ট কেমিক্যাল ইউজ করা হয়। তারপরে পাফ প্রিন্টের জন্য আবার আরো ডিফারেন্ট কেমিক্যাল ইউজ করা হয়। এগুলো আপনাদেরকে আমি আগের সেমিস্টারে দেখাইছি। আমার কাছে একটা জার্সি আছে ওইটাটা আবার একটু পাতলা, আমি আরেকটা সোয়েটার টাইপের ধরছি ওইটা একটু মোটা লাগছে আমার কাছে। একটু মোটা আবার ওই মোটারও ইয়ে আছে, ভেরিয়েশন আছে, অনেক মোটাও আছে। এটা হচ্ছে আগে আমি দেখাইছিলাম, ওগুলো কি মনে আছে? ফিল করছিলেন মনে আছে স্যাম্পলগুলো? স্যার আমি দেখেছি না সব 12-13 ব্যাচের অ্যাপারেল ক্লাসে আছে, অ্যাপারেল ওয়ান স্যার হ্যাঁ হ্যাঁ দেখাইছিল। ওগুলা আপনারা কিন্তু তাহলে ওগুলা যখন দেখবেন আবার মনে করবে, কারণ এই এখানে যে বাইন্ডারটা দিচ্ছে ওটার জন্য খুব বেশি মোটা হবে না, একটা লেয়ার বাড়বে, যেখানে আপনার দুটো লেয়ার হয়তো সেখানে তিনটা লেয়ার হবে, বুঝতে পারছেন? খুব বেশি মোটা হবে না এখানে। আচ্ছা, তো ওখানে কি করতে? ওখানে প্রথমে আগে একবার বাইন্ডার দিয়ে দিত, বাইন্ডার দেওয়ার পর বা রাবার দিত, কটন ফাইবারের ক্ষেত্রে রাবার আর মেমব্রেনের ক্ষেত্রে বাইন্ডার দিয়ে দেওয়ার পর তার উপরে সবুজটা আগে আমি পেস্ট করতাম, তারপরে লাল পেস্ট করতাম। আমার বাংলাদেশে তো স্যার আমরা যে ইউনিভার্সিটির লোগো করতে যাচ্ছিলাম, সেই লোগোটার মধ্যে কি এরকম একাধিকবার করা লাগবে? একাধিকবার পেইন্ট দেওয়া লাগবে বা যদি আমরা কালার করি তাহলে সাদার ক্ষেত্রে করা যাবে, সাদা ছাড়া অন্য রঙের ক্ষেত্রে করা যাবে, কারণ ওই বাইন্ডারটা বা রাবারটা ওইটাই সাদা, তাহলে ব্ল্যাক কালারের উপর একটা বাইন্ডার দিতে হবে। এবং বাইন্ডারটাই আপনার ডাই হয়ে যাবে, ওটার জন্য আলাদা কোনো ডাইস লাগবে না। আচ্ছা, there is a screen for printing each color and each successive screen sits on the fabric in exact position for accurate registration of the particular design, মানে একটু জটিল ভাবে লিখছে যে অ্যাকুরেট প্রিন্টিং এর জন্য একই জায়গায় আপনাকে স্ক্রিনটা বসাতে হবে। আপনি স্ক্রিন সরাই ফেললে কি স্ক্রিন যদি একটু বামে সরাই ফেলেন ডিজাইন কি একই জায়গায় বসবে? এটা সিম্পল কথা। Machines of this printing may be manual, semi-automatic, fully automatic. Because it was in fully automatic screen printing. স্যার দেখেছিলাম এটা আপনাদের আচ্ছা, তাহলে